আমরা নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 2 একটি বামন গ্রহের নাম হচ্ছে প্লুটো। 3 সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। 4 সারা বছর সূর্য কর্কট ক্রান্তি রেখার মকর ক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়, একে বলে রবি মার্ক। 5 দিয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর। 6 ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রাজস্থানে। 7 পুনর্ভব সম্পদ হলো প্রবাহমান। 2 আছে শূন্যস্থান পূরণ। আর সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। 2 পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে। 3 ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের। 4 ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দার্জিলিং এর সিদ্রাপঙে। 3 স্তম্ভ মেলানো আইতে 21শে মার্চ হবে বি মহাবিষুব। 2 21শে জুন সি উত্তরায়ণান্ত দিবস। 23শে সেপ্টেম্বর জলবিষুব। 4 এর আইতে আছে জিপিএস এর পুরো কথা গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 বলেছে সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা ম্যাগনেটাইট। 3 কয়লা দুটি উপজাত দ্রব্যের নাম আলকাতরা ন্যাপথলিন। 5 এর আইতে দিয়েছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন। লিখবে যে পৃথিবীর ব্যাস হচ্ছে সব থেকে বেশি, এই যে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার দীর্ঘতর। কারণ হচ্ছে নিরক্ষীয় পরিধি মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিলোমিটার বেশি দীর্ঘ। তাই জন্য পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ব্যাস হলো সর্বাধিক। 2 দিয়েছে গোধূলি কি। গোধূলি লিখবে সূর্য অস্ত যাওয়ার পর আকাশ থেকে বিচ্ছুরিত আলোর প্রভাবে যে ম্লান আলোকময় অবস্থা হয় তাকে গোধূলি বলে। যেহেতু গোধূলি উঠেছে বলেছে শুধু, সূর্য ওঠার আগে আর বলার দরকার নেই, তাই লিখবে সূর্য অস্ত যাওয়ার পর আকাশ থেকে বিচ্ছুরিত আলোর প্রভাবে যে ম্লান আলোকময় অবস্থা হয় তাকে বলা হয় গোধূলি। তার সাথে এটা একটু লিখে দেবে। 2 নম্বর দিগন্ত রেখার নিচে যতক্ষণ 18 ডিগ্রি পর্যন্ত সূর্য থাকে ততক্ষণে ঊর্ধ্বাকাশ থেকে সূর্যকে দেখা যায়। সূর্যের এই আলো আকাশের মেঘ ধূলিকণা থেকে বিচ্ছুরিত হয়ে পৃথিবীর বুকে ফিরে আসে এবং ম্লান আলোকময় অবস্থার সৃষ্টি করে। আর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গোধূলি স্থায়িত্বকাল ক্রমশ বাড়ে। তাহলে সূর্য অস্ত যাওয়ার পর আকাশ থেকে বিচ্ছুরিত আলোর প্রভাবে যে ম্লান আলোকময় অবস্থা হয় তাকে গোধূলি বলা হয়ে থাকে। আসলে দিগন্ত রেখার নিচে যতক্ষণ 18 ডিগ্রি পর্যন্ত সূর্য থাকে তখন ঊর্ধ্বাকাশ থেকে সূর্যকে দেখা যায়। বিকেলে সূর্য অস্ত যাওয়ার পরও কোনো প্লেন গেলে সূর্যের আলোয় তা চকচক করে। সূর্যের এই আলো আকাশের মেঘ ধূলিকণা থেকে বিচ্ছুরিত হয়ে পৃথিবীর বুকে ফিরে আসে এবং ম্লান আলোকময় অবস্থার সৃষ্টি করে। আর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গোধূলি স্থায়িত্বকাল ক্রমশ বাড়ে। 3 দিয়েছে অধিবর্ষ কি। লিখবে আমরা সাধারণভাবে বছর ধরে 365 দিনে, অথচ পৃথিবীর সঠিক পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এতে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অতিরিক্ত হয়। এই অতিরিক্ত সময়কে পূর্ণ মানে 6 ঘন্টা ধরে 4 বছর অন্তর একদিন বাড়িয়ে বছরকে 366 দিনে ধরা হয়। এই অতিরিক্ত একদিন যোগ হয় ফেব্রুয়ারি মাসে, তাই ফেব্রুয়ারি মাস 4 বছর অন্তর হয় 29 দিনে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখকে বলা হয় অধিদিন। আর যে বছর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে বছর হয় 366 দিনে, সেই বছরটিকে আমরা বলি অধিবর্ষ। এই কারণে 4 বছর অন্তর ক্যালেন্ডারে আমরা একটি দিনকে অতিরিক্ত দেখি। 4 দিয়েছে অচিরাচরিত শক্তি কি। অচিরাচরিত শক্তি যা আর অপ্রচলিত শক্তি হচ্ছে একই। এই সংজ্ঞাটা লিখবে অপ্রচলিত শক্তি কাকে বলা হয়ে থাকে, যে পূরণশীল প্রাকৃতিক সম্পদ থেকে বর্তমান বিদ্যুৎ উৎপাদন কম এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা প্রচুর, সেগুলোকেই বলা হয় অচিরাচরিত শক্তির উৎস। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ, জলবিদ্যুৎ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি। ছয়ের আইতে বলেছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো। জিপিএস এর ব্যবহার। জিপিএস এর
প্রযুক্তির ব্যবহার সারা পৃথিবীতেই জেট গতিতে বাড়ছে। এক হচ্ছে যান চলাচল, বিমানে এই যন্ত্র রাখা থাকে যা বিমান চলাচলে সাহায্য করে। জাহাজ, স্টিমার, এমনকি নৌকাতেও যন্ত্র রাখা হয় যা দিয়ে নাবিক সঠিক অবস্থান জেনে নিতে পারে। মোটর গাড়ি, মোটরসাইকেলে এই যন্ত্র রাখা হচ্ছে। এই যন্ত্র দিয়ে অপরিচিত গন্তব্যস্থল, রাস্তার দূরত্ব, রাস্তায় কোনো বাধা বিপদ আছে কিনা জানা যায়। ট্রেনে এই যন্ত্র রাখা থাকলে যে কোনো মানুষ যে কোনো স্থান থেকে ট্রেনের গতিবিধি জেনে নিতে পারে। এতে জানা যায় ট্রেনটি ঠিক সময়ে চলছে কিনা। 2 জরিপ কাজ ও মানচিত্র প্রস্তুত, জিপিএস রিসিভারের সাহায্যে যে কোনো স্থানের উচ্চতার আপেক্ষিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। জরিপ কার্য ও মানচিত্র তৈরিতে এই যন্ত্র অসম্ভব কার্যকরী। 3 উদ্ধার কাজ, এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনাস্থলের অবস্থান সহজেই চিহ্নিত করা যায়, ফলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়। 4 উন্নয়ন, জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমকে জিপিএস এর সাথে যুক্ত করে উন্নয়নের গতি আনা সম্ভব হয়েছে। 5 অপরাধ দমন, এই পদ্ধতির সাহায্যে মোবাইল ফোনের অবস্থানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিতকরণ ও ধরা সম্ভব। 6 প্রতিরক্ষা, মিলিটারিদের কাছে এটি একটি অতি প্রয়োজনীয় প্রযুক্তি। অথবাতে আছে কুলীন গ্রহ এবং ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। লিখবে কুলীন গ্রহগুলি হচ্ছে আয়তনে বড়। এই কুলীন গ্রহের কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে। সৌরমণ্ডলে কুলীন গ্রহের সংখ্যা হচ্ছে 8টি, আর বামন গ্রহগুলি আয়তনে ছোট, কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না। সৌরমণ্ডলের সংখ্যা আপাতত 5টি। 2 দিয়েছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পার্থক্য চিত্র সহ লেখো। কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তির ছবি, এই দুটো ছবি দেবে। আর পার্থক্য হচ্ছে, প্রথমে কর্কট সংক্রান্তিটা বলছে 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমা কর্কট ক্রান্তি রেখায় পৌঁছায়, তাই তারিখটি হচ্ছে কর্কট সংক্রান্তি। ওই দিন সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় কর্কট ক্রান্তি রেখায় 90 ডিগ্রি আর মকর ক্রান্তি রেখায় 43 ডিগ্রি। এই দিনটিতে সমগ্র উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়, আর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট আর রাত সবচেয়ে বড়। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। আর মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমা মকর ক্রান্তি রেখায় পৌঁছায়, এই তারিখটি হলো মকর সংক্রান্তি। ওই দিন সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ হয় মকর ক্রান্তি রেখায় 90 ডিগ্রি, কর্কট ক্রান্তি রেখায় 43 ডিগ্রি। ওই দিন সমগ্র উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট আর রাত সবচেয়ে বড়, এবং দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। আর এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। অথবাতে বলেছে অপসূর আর অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য চিত্র সহ লেখো। এই ছবিটা দেবে, এই যে পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান আর পার্থক্য। অপসূর হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় 15,20,00,000 কিমি। তারিখ হচ্ছে 4ই জুলাই এই অবস্থান হয়। সূর্যের আকার সামান্য ছোট দেখায়, প্রভাব পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায়। আর অনুসূর হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় 14,70,00,000 কিমি। 3রা জানুয়ারি এই অবস্থান হয়। সূর্যকে সামান্য বড় দেখায় আর পৃথিবীর পরিক্রমণ বেগ বাড়ে। 3 দিয়েছে জলবিদ্যুৎ, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভে 3টি কারণ লেখো। এটা অনুজ বরণ সরকারের, এটা ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের বই থেকে দিচ্ছি। এখানে পয়েন্ট করে সুন্দর করে দেয়া আছে। বলেছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের 3টি কারণ। এই যে উত্তর ভারতে চেয়ে দক্ষিণ ভারতে অধিক জলবিদ্যুৎ উৎপন্ন হবার কারণগুলি হলো, এক হচ্ছে মালভূমির ওপর দিয়ে প্রবাহিত বলে দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা ও জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। 2 দক্ষিণ ভারতে কয়লা ও খনিজ তেল পাওয়া যায় না বলে অধিক সংখ্যায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। 3 শিল্প বিকাশের কারণে দক্ষিণ ভারতে বিদ্যুতের যথেষ্ট চাহিদা আছে। 4 দক্ষিণ ভারতের নদী অববাহিকাগুলি ধস, তুষারপাত প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্ত হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন সহজসাধ্য হয়েছে। আর 5 দক্ষিণ ভারতের ভূমিরূপ সহজে জলাধার গড়ে তোলার উপযোগী। আর টোটাল 5টা আছে, তো এখানে আমাদের পয়েন্ট দিতে বলেছে 3টে, তো যে কোনো 3টে দিয়ে দেবে। অথবাতে আছে সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো।
সম্পদের বৈশিষ্ট্য এক হচ্ছে উপযোগিতা, কোনো পদার্থ মানুষের প্রয়োজনে লাগলে চাহিদা মেটালে সেটি সম্পদ। 2 কার্যকারিতা, কার্যকারিতা সম্পদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পদার্থটির অভাব পূরণের সামর্থ্য থাকবে। 3 গ্রহণযোগ্যতা, সকল শ্রেণীর মানুষের কাছে সম্পদের গ্রহণযোগ্যতা থাকবে। 4 চাহিদা, সম্পদ সম্পূর্ণ চাহিদা নির্ভর। 5 সুগমতা, সম্পদ সহজে আহরণ করা যাবে। 6 গতিশীলতা, জ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে সম্পদ আরো উন্নত সম্পদে পরিণত হবে, সম্পদের গতিশীলতা থাকবে। 7 সীমাবদ্ধতা, প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের অধিকাংশই সীমাবদ্ধ। 8 সম্পদের সংকোচন ও প্রসারণ, সময় ও স্থানভেদে সম্পদের সংকোচন ও প্রসারণ ঘটে। টোটাল 8টা পয়েন্ট আছে, এখানে 3টে চেয়েছে, 3টে দিয়ে দেবে, যে কোনো 3টে। 7-এর দাগে আসি। 7-এ দিয়েছে পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কিভাবে হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। তো এই ছবিটা দেবে, এই যে পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সাথে 23.5 ডিগ্রি কোণে আর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। এক দিন রাত্রির দৈর্ঘ্য ছোট বড় আবর্তনকালে মেরুরেখা সর্বদা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থানের কারণে নিরক্ষরেখা বাদ দিলে সব স্থানে দিন রাত্রির দৈর্ঘ্যে তারতম্য ঘটে। উত্তর মেরু যখন সূর্যের দিকে হেলে থাকে তখন উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, আর দক্ষিণ গোলার্ধে দিন ছোট ও রাত বড় হয়। আবার দক্ষিণ মেরু যখন সূর্যের দিকে হেলে থাকে তখন দুই গোলার্ধে বিপরীত অবস্থা ঘটে। যদি মেরুরেখা হেলানো না থেকে উলম্ব থাকতো তাহলে 365 দিনই সারা পৃথিবীর সব জায়গায় 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত হতো, আর সূর্য ঠিক পূর্ব দিকে উঠতো আর পশ্চিম দিকে অস্ত যেত। আচ্ছা, দিন ও রাত্রি সংঘটন, ওটা প্রান্তিকের বই থেকে দিলাম, আর এটা হচ্ছে অনুজ বরণ সরকারের বই থেকে এটা। এই যে দিন রাত্রি সংঘটন, এটাও দিতে পারো। আর এখানে এই ছবিটা আছে, এই যে পৃথিবীর আবর্তনের ফলে দিন ও রাত্রির সৃষ্টি, তো এটাও দিতে পারো এখান থেকে। এই ছবিটাও দিতে পারো। অথবাতে বলেছে যে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণগুলি লেখো। এটা প্রান্তিকের বই থেকে দিচ্ছি, 109 পৃষ্ঠায় আছে। এই যে পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ গড়ে উঠলো কেন? এক হচ্ছে প্রচুর কয়লা পাওয়া যায়, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যের প্রচুর কয়লার সঞ্চয় রয়েছে। তাপবিদ্যুৎ গড়ে ওঠার এটা মূল কারণ। 2 বিদ্যুৎ গ্রিড, এখানে সারা ভারত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে যুক্ত, তাই এই অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিক্রির জন্য যে কোনো প্রান্তে সহজে পাঠানো যায়। 3 শিল্পাঞ্চলগুলিতে বিদ্যুতের চাহিদা, পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে বৃহদায়তন কয়েকটি শিল্পাঞ্চল রয়েছে, জনবসতি এখানে বেশি। 4 হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ, রেল ও সড়ক পথের মাধ্যমে কয়লা খনি থেকে সহজেই বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আনা যায়। 5 অন্যান্য বিদ্যুতের প্রভাব, এই অঞ্চলে জলবিদ্যুতের উৎপাদন খুব কম, একটিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। বিদ্যুতের অধিকাংশ চাহিদা মেটানো হয় তাপবিদ্যুতের মাধ্যমে।